হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আমার চ্যানেলে আজ বাংলা বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে। আশা করি তোমরা যদি কেউ ভিডিও দেখো তাহলে বাংলা বিষয়ে কোনো সমস্যা থাকবে না। আমার চ্যানেলে একের পর এক বাংলা বিষয় ভিডিও তৈরি করা হবে। আমার চ্যানেলে যেগুলো ভিডিও ছাড়া হবে সেগুলোতে অনেক সুন্দর সুন্দর টেকনিক থাকবে, তার সাথে থাকবে ছন্দ, যার কারণে তুমি সহজেই পরীক্ষাতে শর্টকাটে লিখে আসতে পারবে এবং ফুল মার্ক পাবে। তো বন্ধুরা, আর দেরি না করে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব বাংলা উচ্চারণের নিয়ম। আমরা এইচএসসি এর সিলেবাস পর্যালোচনা করে দেখতে পাই যে প্রথমেই সাধারণত বাংলা উচ্চারণের নিয়ম আসে। তো আমরা দেরি না করে সরাসরি আজ চলে যাচ্ছি উচ্চারণে। তো বন্ধুরা, দেরি না করে শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলা থাকতে পারে বাংলা উচ্চারণে যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লেখো। অথবা বলতে পারে শব্দের শুরুতে অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লেখো। অধ্বনির উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো, অথবা অধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ লিখো। তো এরকম ধরনের প্রশ্ন থাকলে আমরা সচরাচর এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারি। অর্থাৎ উপরে যদি এই কয়টি প্রশ্ন থাকে তাহলে আমরা শুধু একটা প্রশ্নের উত্তর লিখলেই, 5টা পয়েন্ট লিখলেই আমাদের হয়ে যাবে। তো আমরা প্রথম নম্বর নিয়মে চলে যাই। প্রথম নম্বরে নিয়মে বলা হয়েছে কি, যদি অধ্বনি শব্দের শুরুতে থাকে, তারপর যদি রস্যি দীর্ঘি উস্যু দীর্ঘ থাকে, তবে অ এর উচ্চারণ সংবিত ও এর মতো হবে, যেমন ময়ূর। অর্থাৎ এক নম্বরে বোঝানো হয়েছে যে যদি অধ্বনির প্লাস অধ্বনির পর যদি রস্যি দীর্ঘি অথবা 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 দীর্ঘি থাকে, অর্থাৎ অধ্বনির পর যদি এটা বা এটা থাকে, তবে ওটার উচ্চারণ কেমন হবে? সংবিত। এখানে উল্লেখ্য যে সংবিত উচ্চারণ মানে বাক্যটির উচ্চারণ হবে ও এর মতো। সংবিত উচ্চারণ মানে কি? সংবিত উচ্চারণ মানে হচ্ছে উচ্চারণটি অ এর উচ্চারণ হবে ও এর মতো। যেমন এখানে আমরা উদাহরণস্বরূপ লিখতে পারি মো মো উর। এখানে আমরা এই ময়ূর শব্দকে যদি তাহলে আমরা কি দেখতে পাই? ম প্লাস অন্তস্থ উ র, ময়ূর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অধ্বনির পর দীর্ঘকার এসেছে, অধ্বনির পর দীর্ঘকার এসেছে। সুতরাং ময়ের উচ্চারণ কেমন হবে? ময়ের উচ্চারণ সংবিত ও এর মতো হবে। অর্থাৎ ময়ের উচ্চারণ হয়ে যাবে ও এর মতো, মো মো ইউর, উচ্চারণ হবে ময়ূর। এক নম্বর নিয়ম। আরেকটি উদাহরণ আমরা দেখতে পারি, যেমন ও ভি ধান। এখানে আমরা দেখতে পাচ্ছি অ এর পর হিস্যিকার রয়েছে, অ এর পর হিস্যিকার রয়েছে, যার কারণে এর উচ্চারণ কেমন হয়ে গেছে? উচ্চারণ হয়ে গেছে সংবৃত ও এর মতো, ও ভি ধান, অভিধান। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 2 নম্বরের নিয়মে চলে যাই। 2 নম্বরের নিয়ম আমরা দেখতে পাচ্ছি, যদি অধ্বনি শব্দের শুরুতে থাকে, তারপর যদি জফলা যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকে, তবে অ এর উচ্চারণ সংবৃত ও এর মতো হবে, যেমন অন্য, অধ্যক্ষ। অর্থাৎ আমরা এটা পর্যালোচনা করে দেখতে পাচ্ছি যে আমরা যদি এটার উচ্চারণ পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই এই অধ্যক্ষর ক্ষেত্রে
অ এর পর এসেছে জ ফালা, অ এর পর এসেছে জ ফালা, যার কারণে এটার উচ্চারণ কি হয়ে যাবে, সংবিত ও এর মতো হয়ে যাবে। অর্থাৎ এটার উচ্চারণ হবে অধ ধোক খ, অধ্যক্ষ। অর্থাৎ শব্দের শুরুতে অ এবং তারপরে যদি জ ফেলা থাকে তবে ওটার উচ্চারণ কেমন হবে, উচ্চারণ হবে সংবিত ও এর মতো। উদাহরণ অধ্যক্ষ, অধ্যক্ষ, অধ্যক্ষ। আশা করি 2 নম্বর নিয়ম বুঝতে পেরেছি। আমরা 3 নম্বর নিয়মে চলে যাই। শব্দের আদ্য রফালা যুক্ত অ এর উচ্চারণ সংবিত ও এর মতো হবে। বলা হয়েছে কি, শব্দের আদ্যে রফালা উচ্চারণ অ এর উচ্চারণ সংবিত ও এর মতো হবে। যেমন প্রচুর। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে শব্দের আদিতে যদি রফালাযুক্ত অ থাকে, অর্থাৎ আমরা এই উদাহরণ দেখতে পারি, এখানে প্রচুর, এখানে শব্দের রফালার সাথে কি রয়েছে, অ। যেমন প্র ও প্লাস চুর, প্রচুর। যেহেতু রফালার পর অ এসেছে, সুতরাং এর উচ্চারণ কেমন হবে, সংবিত। সংবিত উচ্চারণ মানে কি, সংবিত উচ্চারণ মানে উচ্চারণটা হবে ও এর মতো। অর্থাৎ প্রচুর উচ্চারণটি হবে প্রচুর, ও এর মতো উচ্চারিত হবে। প্রচুর হয়ে যাবে প্রচুর। আমরা 4 নম্বর নিয়মে চলে যাই। 4 নম্বর নিয়মে কি বলা হয়েছে, শব্দের আদ্য অ এর পরে খ বা যুক্ত খ বা গয়ে ইউয়ে যুক্ত ব্যঞ্জন থাকলে অ এর উচ্চারণ সংবিত ও এর মতো হবে। যেমন ক খ যোগ গো। অর্থাৎ 4 নম্বর নিয়মে বলা হয়েছে যে যদি শব্দের আদ্য অ এর পরে যুক্ত খ বা জয় ইয়ে যুক্ত থাকবে। কক্ষ, কক্ষ শব্দটি আমরা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই ক ও প্লাস খ, কক্ষ। অর্থাৎ অধ্বনির পরে যুক্ত ব্যঞ্জন যুদুক্ষর রয়েছে, তাই এর উচ্চারণ কেমন হবে, উচ্চারণ হয়ে যাবে সংবৃত ও এর মতো। উচ্চারণ হবে কোক খো, উচ্চারণ হয়ে গেল কক্ষ। অর্থাৎ কক্ষ এর অধ্বনির পরে যুদুক্ষর থাকার কারণে এর উচ্চারণ হয়ে গেল ও এর মতো, ক এর উচ্চারণ হয়ে গেল ও এর মতো, ক খ। আমরা পরের নিয়মে চলে যাই। 5 নম্বর নিয়মে বলা হয়েছে যে যদি অধ্বনি শব্দের শুরুতে থাকে, 5 নম্বর নিয়মে বলা হয়েছে যদি অধ্বনি শব্দের শুরুতে থাকে, তারপরে যদি রি বা রিকার থাকে, তবে অ এর উচ্চারণ সাধারণত সংবিত ও এর মতো হয়। যেমন যেমন এখানে বলা হয়েছে উদাহরণস্বরূপ ঋণ, ঋণ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে অধ্বনি প্লাস রি বা রিকার থাকলে, অধ্বনির পর যদি এটা আসে তবে ওটার উচ্চারণ হয়ে যাবে কেমন, উচ্চারণ হবে সংবিত ও এর মতো। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ঋণ। এখানে মসৃণ বানানে আমরা দেখতে পাচ্ছি, মসৃণ বানানে আমরা দেখতে পাচ্ছি মসৃণ, এই বানানে ম এর পরে কি হয়েছে, ম ও প্লাস ঋণ, অর্থাৎ অধ্বনির পরে রিকার রয়েছে, যার কারণে এর উচ্চারণ কেমন হয়ে গেছে, উচ্চারণ হয়ে গেছে সংবিত ও এর মতো, মসৃণ। আশা করি বুঝতে পেরেছ। 5টা নিয়ম এর মধ্যে হয়ে গেল। আশা করি এই 5টা নিয়ম যদি নোট করে রাখতে পারো এবং প্রতিটা লেখার পরে যদি উদাহরণ টানতে পারো, তবে আশা করা যায় যে পরীক্ষা ভালো একটি মার্কস পাবে। এখন কথা হচ্ছে এগুলো মনে রাখার নিয়ম। এগুলো মনে রাখতে হলে আমাদের একটি ছন্দ জানতে হবে। ছন্দটি হচ্ছে
অভিধানে অধ্যক্ষের প্রতিভা কক্ষে বক্তৃতায় বুঝলাম। এই উদাহরণগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা সাধারণত উপরের বিবৃতিগুলো লিখতে পারবো সহজে। যেমন অভিধান আমরা প্রথম নাম্বার নিয়মে দেখতে পেয়েছি, অধ্যক্ষ দ্বিতীয় নাম্বার নিয়মে দেখতে পেরেছি, প্রতিবাদ তৃতীয় নাম্বারে দেখতে পেয়েছি, কক্ষ চতুর্থ নাম্বার নিয়মে দেখতে পেয়েছি, বক্তৃতা পঞ্চম নম্বরে দেখতে পেয়েছি। আশা করা যায় যদি এই 5টি নিয়ম ভালোভাবে লিখতে পারো তাহলে ফুল মার্কই পাবা। এই 5টি নিয়ম লিখলেই ইনাফ। বন্ধুরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো। এখন আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে বলা হয়েছে শব্দের শেষে অন্ত অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। অর্থাৎ পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসলে আমাদের কি অ্যান্সারটা লেখা উচিত তা আমি বর্ণনা করছি এখন। ফার্স্ট নাম্বারে আমরা প্রথম নিয়মে চলে যাই। প্রথম নম্বর নিয়মে বলা হয়েছে কি? প্রথম নম্বরের নিয়মে বলা হয়েছে যে শব্দের শেষে উনিশ্বর এর পরে অধ্বনি থাকলে অধ্বনি সংবিত বা ও এর মতো উচ্চারিত হবে। অর্থাৎ শব্দের শেষে উনিশ্বর এর পরে অধ্বনি থাকলে সে অধ্বনি সংবিত ও এর মতো উচ্চারিত হবে। যেমন কংস, আমরা কংসর উদাহরণ দেখতে পাবো কংস অর্থাৎ কং প্লাস স, উনিশ্বরের পর অ রয়েছে, যার কারণে এটার উচ্চারণ কেমন হবে? এটার উচ্চারণ হয়ে যাবে, এই স্বরের উচ্চারণ হয়ে যাবে সংবিত ও এর মতো। অর্থাৎ উচ্চারণটি হবে তখন কং শো। উচ্চারণটি কেমন হবে? কং শো, কংসর থেকে কং শো। আমরা 2 নম্বরের নিয়মে চলে যাচ্ছি। দুই নম্বর নিয়মে কি বলা হয়েছে? 2 নম্বরের নিয়মে বলা হয়েছে শব্দের শেষে রি বা রিকারের পরে অধ্বনি থাকলে সে অধ্বনি সংবিত বা ও এর মতো উচ্চারিত হয়। যেমন বিকৃত। আমরা এই উদাহরণ দেখলে আমরা বুঝতে পারছি এখানে বিকৃত শব্দের বিক্রি প্লাস তো অ, বিকৃত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রি এর পরে কি রয়েছে? অধ্বনি রয়েছে, যার কারণে এটার উচ্চারণ কেমন হবে? এটার উচ্চারণ হয়ে যাবে সংবিত ও এর মতো। উচ্চারণ কেমন হবে? সংবিত ও এর মতো, অর্থাৎ উচ্চারণ হয়ে যাবে বিকৃত। বিকৃত। আশা করি বুঝতে পেরেছ। আমরা 3 নম্বর নিয়মে চলে যাচ্ছি। 3 নম্বর নিয়ম বলা হয়েছে কি? বাংলা ভাষায় ব্যবহৃত কিছু বিশেষণে পদের অন্তিমের অধ্বনি ও এর মতো উচ্চারিত হয়। যেমন কাল, কালো, ভাল, ভালো। আমরা এক কথায় বলতে গেলে আমরা বুঝবো যে যদি বিশেষণ শব্দের উচ্চারণে অ থাকে তবে এর উচ্চারণ কেমন হয়ে যাবে? সংবিত ও এর উচ্চারণ মতো হয়ে যাবে। যেমন এখানে ভালো শব্দ, ভালোর পর ভালো প্লাস অ, যেহেতু অধ্বনি এখানে এসেছে যার কারণে এটার উচ্চারণ কেমন হবে? উচ্চারণ হয়ে যাবে সংবিত ও এর মতো, ও ভালো। আর কাল শব্দের পরে কাল প্লাস অ এসেছে, যেহেতু অ এসেছে বিশেষণের পর, যার কারণে এটার উচ্চারণ কেমন হয়ে যাবে? সংবিত ও এর মতো, অর্থাৎ উচ্চারণ হবে কালো। আশা করি বুঝতে পেরেছ। 4 নম্বর নিয়মে আমরা চলে যাচ্ছি। 4 নম্বর নিয়মে বলা হয়েছে দ্বিযুক্ত শব্দের অন্তিমের অধ্বনি অ এর মতো উচ্চারিত হয়। যেমন হাঁস, কাঁদ। এখানে দ্বিযুক্ত শব্দে বলতে বোঝায় অনুকর অব্যয়, অর্থাৎ একই শব্দ বারবার থাকলে সেটাই হচ্ছে দ্বিযুক্ত শব্দ। এটাই হচ্ছে বোঝার বিষয়। অর্থাৎ যে যেখানে দেখবে কোনো শব্দ পুনরাবৃত্তি হয়েছে সেটাই ভাববে দ্বিযুক্ত শব্দ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কাদ একটি হচ্ছে দ্বিযুক্ত শব্দ। এর উচ্চারণ যেহেতু যে কাদ প্লাস অ, অর্থাৎ দয়ের পরে অ এসেছে, যার কারণে এটার উচ্চারণ হয়ে যাবে কেমন? উচ্চারণ হবে সংবিত ও এর মতো, যথা কাদো। কাদ উচ্চারণ কেমন হবে? উচ্চারণ হবে কাদো। আশা করি বুঝতে পেরেছি। আমরা পরের নিয়মে যাচ্ছি। 5 নম্বর নিয়মে চলে যাচ্ছি। 11 থেকে 18 সংখ্যাবাচক শব্দের অন্তের অধ্বনি অ এর মতো উচ্চারিত হয়। যেমন 11, 15,
অর্থাৎ বলতে চাচ্ছে যে নিয়মটিতে 11 থেকে 18 পর্যন্ত যেগুলো শব্দ রয়েছে সেগুলো সকলের উচ্চারণ হবে সংবিত ও এর মতো, যথা এ গার, এগার, আমরা দেখতে পাচ্ছি এখানে এগার, এটার উচ্চারণ হয়ে যাবে এ গারো। পনেরো, পনের, এই পনের উচ্চারণ হয়ে যাবে পনেরো, পনেরো। 18, অনুরূপভাবে 18, সতেরো, সংবিত উচ্চারণের জন্য এমনটি হয়ে থাকে। আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। পরের নিয়মে কি বলা হয়েছে, 6 নম্বর, বিশেষ্য শেষে হ থাকলে অন্ত অসংবিত উচ্চারিত হয়, যেমন বিবাহ, বিবাহ, সীমা, সীমাহ। অর্থাৎ এই নিয়মটি অর্থাৎ এই বাক্যে বোঝানো হয়েছে নামের পরে, অর্থাৎ বিশেষ্য মানে নাম, নাম পদের পর হ থাকলে সেটা উচ্চারণ হয়ে যায় সংবিত হ এর মত ও এর মতো। যেমন এখানে বিবাহ, বিশেষের পরে কি এসেছে, হ এসেছে, যার কারণে এটার উচ্চারণ কেমন হবে, সংবিত ও এর মতো, বিবাহ, বিবাহ। আশা করি বুঝতে পেরেছো। আমরা 6 নম্বরের নিয়মে চলে যাচ্ছি। 6 নম্বরের নিয়ম কি বলা হয়েছে, 6 নম্বরের নিয়ম দেখো যে ক্রিয়াপদের অন্ত অধ্বনি সংবিত উচ্চারিত হয়, যেমন যাব, যাব। অর্থাৎ যেগুলো ক্রিয়াপদ রয়েছে ওগুলোর পরে যদি অধ্বনি থাকে সেগুলোর উচ্চারণ কেমন হবে, সংবিত এর মতো। যেমন যাব থেকে যাব, বলল থেকে বলল। এখন মনে রাখার কৌশল, মনে রাখার কৌশল হচ্ছে কংস রাজা বিকৃত কালো কাদো কাদো 11 বন, কংস রাজা বিকৃত কালো কাদো কাদো 11 বন। এই ছন্দটি যদি মনে রাখো এবং এই ছন্দ অনুসারে যদি উপরের পয়েন্টগুলো লিখতে পারো তাহলে পরীক্ষায় ফুল মার্ক পাওয়া। দেখো, দেখে নিও, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো পরবর্তীতে অনুশীলনীর জন্য। অর্থাৎ এটা যদি অনুসারে তুমি লিখতে পারো তাহলে পরীক্ষায় ফুল মার্ক পাবা। আমরা এর পরের প্রশ্নে চলে যাই, অর্থাৎ 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে কি বলা হয়েছে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে শব্দের মধ্যে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। অর্থাৎ অধ্বনি যদি এবার শব্দের মধ্যে থাকে তবে এর উচ্চারণ কেমন হবে সেটাই এখানে বোঝানো হয়েছে। আমরা প্রথম নম্বরের নিয়মে চলে যাচ্ছি যে 3 বা তার অধিক বর্ণে গঠিত শব্দের মধ্য অধ্বনি আগে অ, আ, এ, অ থাকলে মধ্য অ ধ্বনিটি সংবিত উচ্চারিত হবে। অর্থাৎ 3 বা ততোধিক শব্দের পরে মধ্যে যদি অ এর পরে কি আসে, অ এর পরে, অর্থাৎ অ প্লাস অ এর পরে আ প্লাস এ ও থাকলে এমনটি হবে। যেমন ছাগলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ছাগল, এখানে সা, শাক, শাক প্লাস ওল। অধ্বনির পরে কি এসেছে, আর ও এসে, অধ্বনির পূর্বে কি এসেছে, আ, যার কারণে এটার উচ্চারণ হয়ে যাবে সংবিত ও এর মতো, অর্থাৎ ছাগল। অনুরূপভাবে আমরা বলতে পারি কাজল থেকে কাজল, পাগল থেকে পাগল, ইত্যাদি ইত্যাদি। আশা করি ফার্স্ট নাম্বার নিয়ম বুঝতে পেরেছ। আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। পরের নিয়মে বলা হয়েছে 2 নম্বর নিয়ম, শব্দ মধ্যস্থিত ব্যঞ্জন বর্ণে যুক্ত অধ্বনির পরে ই বা উ বা এর কাজ চিহ্ন থাকলে মধ্য অধ্বনিটি সংবিত হবে। অর্থাৎ এখানে 2 নম্বর নিয়মে বলতে হচ্ছে যে ব্যঞ্জন বর্ণে যুক্ত অধ্বনির পরে ই, অর্থাৎ এখানে কি থাকবে, অ প্লাস ই বা উ, এই দুটি থাকলে কেমন উচ্চারণ হবে, এটার উচ্চারণ হয়ে যাবে সংবৃত ও এর মতো উচ্চারণ হবে। যেমন কাকলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাকো, কাকো প্লাস অলি, অর্থাৎ অধ্বনির পর কি এসেছে, হিস্যিকার এসেছে, হিস্যিকার, অধ্বনির পর হিস্যিকার রয়েছে, যার কারণে এটার উচ্চারণ কেমন হবে, সংবিত ও এর মতো, কাকলি, কাকলি, কাকলি। আশা করি বুঝতে পেরেছ।
আমরা পরের নিয়মে যাচ্ছি, অর্থাৎ 3 নম্বর নিয়মে যাচ্ছি। 3 নম্বর নিয়মে বলা হয়েছে শব্দ মধ্যস্থিত ব্যঞ্জনবর্ণে যুক্ত অধ্বনির পরে রি বা এর কার চিহ্ন থাকলে মধ্য অধ্বনিটি সংবৃত উচ্চারণ হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যদি অধ্বনির পরে রিকার আসে তবে উচ্চারণ কেমন হবে? উচ্চারণ হবে সংবৃত। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি যে এখানে লোকনৃত্য, লোকনৃত্য থেকে এসেছে লোকনৃত্য, অর্থাৎ এখানে আমরা দেখতে পাই ল ক প্লাস নৃত্য, অর্থাৎ অধ্বনির পর কি এসেছে? রি, যার কারণে এটার উচ্চারণ কেমন হয়েছে? সংবৃত ও এর মতো, লোক নৃত্য, লোকনৃত্য। আর পরের নিয়মে চলে যাচ্ছি। 4 নম্বর নিয়মে আমরা চলে যাচ্ছি। শব্দ মধ্যস্থিত ব্যঞ্জন বর্ণে যুক্ত অধ্বনির পরে জ ফলা থাকলে মধ্য ও ধ্বনিটি সংবৃত উচ্চারণ হবে, যেমন অসভ্য। অর্থাৎ এখানে বলা হয়েছে যে 4 নম্বর নিয়মে বলা হয়েছে যে শব্দ মধ্যস্থিত ব্যঞ্জন বর্ণের যুক্ত অধ্বনির পরে জ ফলা থাকলে মধ্য অধ্বনিটি সংবৃত উচ্চারণ হবে। উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি অসভ্য। এখানে অস প্লাস ভ, অর্থাৎ অ এর পরে জ ফলা রয়েছে, যার কারণে এটার উচ্চারণ কেমন হয়ে গেছে? এটার উচ্চারণ হয়েছে সংবৃত ও এর মতো, অসভ্য, অর্থাৎ অসভ্য থেকে অসভ্য, অসভ্য। পরের নিয়মে চলে যাচ্ছি। 5 নম্বরের নিয়মে কি বলা হয়েছে? শব্দ মধ্যস্থিত ব্যঞ্জনবর্ণে যুক্ত অধ্বনির পরে যুতক্ষ বা জয় থাকলে মধ্য অধ্বনিটি সংবৃত ও এর মতো উচ্চারণ হয়। অর্থাৎ এবার কি হবে? অধ্বনির পরে যুতক্ষয়ে ইমে থাকবে, এর যদি যুতক্ষয়ে ইমে বা যুতক্ষ অথবা জয় ইমে থাকে তবে এটার উচ্চারণ কেমন হবে? উচ্চারণ হয়ে যাবে সংবৃত। অর্থাৎ উদাহরণটা আমরা দেখতে পাই, এর মূল কাহিনীটি আমরা পর্যালোচনা করে দেখতে পাই। ও এর পরে জুতোর ক্ষয়ে ইয়ে প্লাস জয় ইয়ে থাকলে এর উচ্চারণ কেমন হবে? উচ্চারণ হবে সংবৃত ও এর মতো, যেমন বিশেষজ্ঞ। এখানে আমরা বিশেষজ্ঞকে যদি ভাঙি তাহলে দেখতে পাচ্ছি কি বিশেষ প্লাস অজ্ঞ, অর্থাৎ অধ্বনির পরে জয় ইয়ে এসেছে, যার কারণে এটার উচ্চারণ কেমন হয়েছে? সংবৃত ও এর মতো, বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ। অর্থাৎ এখন আমরা এই 5টি নিয়ম মনে রাখার জন্য ছন্দ দেখব। এই ছন্দটি হচ্ছে যে মনে রাখার কৌশল। মনে রাখার কৌশলটি হচ্ছে ছাগল কাকলি অসভ্য বিশেষজ্ঞকে লোকনৃত্য দেখালো। ছাগল কাকলি অসভ্য বিশেষজ্ঞকে লোকনৃত্য দেখালো। যদি আমরা এই 5টি পয়েন্ট মনে রাখি, এই ছন্দটি যদি মনে রাখি তাহলে উপরের বিবৃতিগুলো সহজেই দিতে পারবো। অর্থাৎ আমরা যদি এই 5টি নিয়ম সহজেই মনে রাখতে পারি তাহলে কি করব? উপরের বিবৃতিগুলো দিয়ে রাখতে পারবো। দেখে নাও বন্ধুরা, এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীতে দেখার জন্য। অর্থাৎ এই 5টি নিয়ম যদি তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো তাহলে নিশ্চয়ই ফুল মার্ক পাবা। অর্থাৎ আজকে অধ্বনি নিয়ে আলোচনা করা হলো, পরবর্তীতে এই ধ্বনির উচ্চারণ নিয়ে আমরা আলোচনা করব। আজকে এখানে শেষ করছি অধ্বনির উচ্চারণ দিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করো, আর পরবর্তীতে আরও ভিডিও ছাড়া হবে। তো দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ এখানে শেষ করছি। সকলের সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম।